জি 24 ঘন্টা 5:05 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ দিনভর মালদা, মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে জাতীয় কমিশনের প্রতিনিধিরা আসছেন, রাজ্যপাল আসছেন, রাজ্যপাল এক জায়গা থেকে চলে যাচ্ছেন, বাকি কনভয়ের গাড়ি আটকে যারা সেখানে ঘর ছাড়া রয়েছেন তারা বলছেন যে অন্তত রাজ্যপাল থেকে যান, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিএসএফ ছাড়া হবে না, পুলিশের ওপর তাদের ভরসা নেই। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? কেন রাজ্যপালকে এইভাবে আটকানো হচ্ছে? কেন প্রশাসনের ওপরে মানুষ ভরসা করতে পারছেন না? এই নিয়ে প্রশাসনের জবাব যেমন চাইব, তেমনি পরিকল্পিত ষড়যন্ত্রের যে অভিযোগ বারবার উঠছে তাই নিয়েও কিন্তু জবাবদিহি করতে হবে। মুর্শিদাবাদের যে ঘটনা, সেটা কি বঙ্গ রাজনীতিতে একটা কালো অধ্যায় হয়ে থেকে গেল না? আর এই যে গাঢ় কালো অন্ধকার, এর থেকে কবে বেরোবো, কিভাবে বেরোবো, এটাও বড় প্রশ্ন। এটা বিরোধী শাসক এই বিষয়ে নয়, এটা এক হয়ে কাজ করার জায়গা, দোষারোপ পাল্টা দোষারোপের সময় নয়। যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোনো না কোনো গণ্ডগোল তো আছেই, কেউ না কেউ গণ্ডগোল তো পাকিয়েছেন। কারা, সেই প্রশ্ন যেমন তুলব, তেমনি এই প্রশ্ন উঠছে, যদি এটাই চলতে থাকে, এটাই কি বঙ্গ রাজনীতিতে ভবিষ্যৎ? ধর্ম রাজনীতি, উন্নয়ন বিষবাও জলে? এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন বিজেপির স্নেহায়ন সরকার, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য থাকবেন। তবে শুরুতে আমি যাব প্রদীপ্ত মুখার্জি, তৃণমূলের রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত দা, দেখো, এই সত্যি এই অপটিক্স গুলো খুব ভালো নয়। আসলে বিজেপির ওখানে দুজন প্রতিনিধি গেছেন, একজন রাজ্যপাল আর একজন বিধায়ক। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ রাজ্যসভার সদস্য পদপ্রার্থী দুজন গেছেন, যেরকম ভাবে পূর্বতন মহিলা কমিশনের লোকজন গিয়েছিলেন। আসলে মুশকিল হচ্ছে, ঘুরতে যাওয়ার কতগুলো জায়গা দরকার, সেই ঘুরতে গেছেন। আর বিজেপির যে উস্কানিমূলক রাজনীতি, সেই উস্কানিমূলক রাজনীতিতে পা দিচ্ছেন। ভারতের ত্রিপুরা থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, উত্তরপ্রদেশ, মণিপুর, এইসব কমিশন দেখা যায় না, রাজ্যপাল দেখা যায় না। পশ্চিমবঙ্গে মানবাধিকারের আশা আছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের আশা আছে। সেই গণতন্ত্রের আশা এবং মানবাধিকারের জন্যই এখানে মানুষের এইভাবে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মকেন্দ্রিক যে সমস্ত উস্কানিমূলক রাজনীতি চলছে, সেইগুলো সাময়িক একটা জায়গা বিজেপি যেভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে করানোর চেষ্টা করছে, সেটা খুব বেশি দিন স্থায়ী হবে না। ধীরে ধীরে সত্যটা প্রকাশিত হবে। কিন্তু এদের কিছু কোটা থাকে, যে কোটায় এরা বারে বারে খেপে টিম পাঠায়। সেই টিমের মধ্যে থেকে কতজন রাজ্যসভায় যাবে, কতজন লোকসভায় যাবে, কতজন বিভিন্ন কমিশনে বসবে, সেই জায়গাগুলো আর কি ফিক্সড করতে হয়। অথবা আপকি বার দোষো পারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে ঢাকার জন্য যে কোনো ভাবে হোক এখানকার বিজেপির যে রাজ্য নেতৃত্ব আছে, তারা কোনো না কোনো ভাবে উস্কানিমূলক রাজনীতিকে, প্ররোচনামূলক রাজনীতিকে দারুণ ভাবে সাজিয়ে একটা কুনাট্য তৈরি করে, যার ফলশ্রুতিতে এই ধরনের দৃশ্যায়ন আমাদের দেখতে হয়। আরে 17টা বিল পড়ে আছে, গিয়ে ছেড়ে দিন না। সুপ্রিম কোর্টকে তো মানে না, কোর্টকে ন্যূনতম মানে না, আইনকে ন্যূনতম মানে না। যদি কোনোভাবে পশ্চিমবঙ্গে আইনের সমস্যা হতো, তাহলে কেন্দ্রীয় সরকার একটা ডাইরেকশন দিতে পারতো, সেই সংবিধানের ব্যবস্থাপনা আছে, তা তো দিতে পারবে না। এরা আসলে একটা অপটিক্যাল রাজনীতি করে, কিছু মানে মানুষের দৃশ্যকে দূষিত করার রাজনীতি করে এবং তার ভিত্তিতে ভোট কেনার চেষ্টা করে, এর বাইরে কিছু নয়। না দেখুন, মানে তৃণমূলের নির্মমতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। মানে তৃণমূল প্রতিনিধি বলছে যে ওখানে নাকি ঘুরতে গেছে, মানে ওখানে মানুষ নিজের বাড়ি ঘর সব ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। তারা মহিলা কমিশনের সদস্যদের দেখে তারা কান্নায় ফেটে পড়ছে। ওখানে মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গেটের বাইরে তালা দিয়ে রাখা হয়েছে। কেউ বলছে যে আমি একটু বাইরে যাব চা খেতে, আমাকে যেতে দেওয়া হচ্ছে না, প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। আর কি করবে? মুর্শিদাবাদে যেভাবে মানুষকে, হিন্দুদেরকে মারা হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের নিজেদের বাড়ি থেকে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলা হয়েছে, তাদের সম্পত্তি, তাদের সোনা গয়না লুট করা হয়েছে, তারপরে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের সেই মানুষগুলোর ওপর কি একটুও সহানুভূতি যাচ্ছে না? একটুও মনে হচ্ছে না যে এই মানুষগুলোকে বিচার পাওয়ানো উচিত, এই মানুষগুলোকে তাদের ঘরে ফেরানো উচিত? আজকে মুখ্যমন্ত্রী ওখানে যেতে পারছেন না। মুখ্যমন্ত্রী এখানে বসে প্রেস কনফারেন্স করছেন, এখানে বসে তার মন্ত্রিসভার যারা সদস্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানে দাঁড়িয়ে বলছেন যে আমি রাস্তা আটকে দেবো। মুখ্যমন্ত্রী তাকে ফোন করে বলছেন যে খুব ভালো হয়েছে, তোমার জমায়েত খুব সুন্দর হয়েছে। কিন্তু ওখানে যেতে পারছেন না, ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছেন না। আজকে ওই মানুষগুলোর পাশে যে দাঁড়াবে, যে তাদেরকে ঘরে ফেরানোর কথা বলার চেষ্টা করবে, তাদেরকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করবে। কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মুর্শিদাবাদে যারা 70% তাদেরকে যদি আমরা সাথে না রাখি, আমরা 26-এ জিততে পারবো না।
26-এ জিততে গেলে হুমায়ুন কবির যে কথা বলেছে যে আমরা 30%-কে কেটে ভাসিয়ে দেবো, তৃণমূল কংগ্রেস 30%-কে জলাঞ্জলি দিতেও রাজি আছে, 30%-কে কেটে ভাসিয়ে দিতে রাজি আছে, কারণ তৃণমূল কংগ্রেসকে আলটিমেটলি মুর্শিদাবাদ এবং মালদা জিততে হবে এবং তার জন্য তারা যে কোনো পর্যায়ে নামতে রাজি হয়ে গেছে। সুমনদার কাছে আসবো। সুমনদা, দেখুন, মুর্শিদাবাদে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু কেউ যদি আমাকে এটা বোঝাতে পারেন যে সিভি আনন্দ বোস ওখানে কি করছে। দেখুন, এখনো অবধি পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটেছে, সেটা সন্দেশখালী হোক, যাই হোক, আমি শুনেছি যে রাজ্যপাল নাকি রাজভবনে একটা পিস রুম খুলেছিলেন। আপনি যদি আমাকে একজনের কথা বলতে পারেন বা যে কোনো বিজেপির যে কোনো কেউ বলতে পারেন যে সন্দেশখালীর কোনো মহিলা এসে রাজভবনে একদিনও ছিলেন, তাহলে আমি বলবো যে রাজভবনের বা রাজ্যপালের কোনো গুরুত্ব আছে। আবারও আমি বলছি, শুভেন্দু অধিকারী যেতে পারেন, তৃণমূলের কোনো নেতা যেতে পারেন, রাজ্যপাল ওখানে গিয়ে কি করছেন? আর সন্ধেবেলা যে ভদ্রলোক গগলস পরে ঘুরে বেড়ায়, তাকে আপনার মনে হয় যে কোনো সিরিয়াস কাজে তিনি গেছেন? গতকাল উনি যখন মালদায় পৌঁছেছিলেন, সন্ধেবেলা একজন ভদ্রলোক গগলস পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তো আপনাকে প্রথম বুঝতে হবে যে ভারতবর্ষের সংবিধান রাজ্যপালকে কি ভূমিকা দিয়েছে, এবং যেটুকু সংবিধান বুঝতে সিভি আনন্দ বোসের এবং টিএন রবিকে তিরস্কারের পরে, অন্তত আমি আবারও বলছি যে রাজ্যপালের কি ভূমিকা সে নিয়ে কারোর সন্দেহ থাকা উচিত। মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া তাদেরকে ফেরাতে হবে, সেটা প্রশাসনের দায়িত্ব। সেটা সন্ধ্যেবেলা গগলস পরি একটা কিছু ঘর ছাড়াদের কাছে গিয়ে উনি কি করছেন, মানে আমাকে যদি কেউ বোঝান। আচ্ছা সুমনদার কাছে আবারও আসবো। সুমনদার অডিও ভিডিও দুটোই একটু গন্ডগোল করছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্নেহন উত্তর দেবে, তারপর প্রদীপ্তর কাছে আসবো। মানে কোনো মানুষ যদি মানে সন্ধ্যেবেলা গগলস পড়েছে, তো সন্ধ্যেবেলাতে আমি একদিন দেখছিলাম শাহরুখ খানও গগলস পড়ে ঘুরছে, তাকে কেন তৃণমূল কংগ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়েছিল? আর সুমনদার বক্তব্য আমি বুঝলাম না যে রাজ্যপালের কোনো গুরুত্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর তো গুরুত্ব আছে, তো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী শরণার্থী শিবির যাচ্ছে না কেন? মানুষ আজকে স্লোগান দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা বাড়িতে ফিরতে চাই। তো মুখ্যমন্ত্রী সাহস আছে, তৃণমূল নেতৃত্বে আছে, তার ক্যাবিনেট নিয়ে যাক না, একদিন গিয়ে শরণার্থী শিবিরে দাঁড়াক না, দাঁড়িয়ে তাদেরকে কথার উত্তর দিক না যে হ্যাঁ আমি তোমাদেরকে ফেরাবো, আমি তোমাদের আস্তে আস্তে। ওখানকার মহিলারা বলছে যে বিএসএফ ক্যাম্প চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প। কেন বিএসএফ ক্যাম্প বিএসএফ চলে গেলে আবার আমাদের উপর আক্রমণ হবে। সেই আশ্বাসটা দিতে পারবে যে না, ওখানে আর হিন্দু মহিলাদের উপর আক্রমণ হবে না, হিন্দু গড়বাড়ি জ্বলবে না, হরগোবিন্দ দাস বা তার ছেলের মতো আর কেউ হত্যা হবে না। এই উত্তরটা আমি প্রদীপ্তদার কাছ থেকে নেব। প্রদীপ্তদা, আমরা যে দিনভর দেখেছি যে মানে পুলিশের ওপরে ভরসা করতে পারছেন না ওখানকার মানুষ, এটা কেন বলে আপনার মনে হয়? নেহায়নদের যে সমস্যা হচ্ছে ধর্মের চশমায় দেখে, তো তাই গগলস নিয়ে সমস্যা হতে পারে না, ওদের চশমাটাই আছে ধর্মের চশমা। 3 জন যে মারা গেছে তার মধ্যে একজন মুসলিমও আছে, তাদের নিয়ে কোনো কথা নেই আর কি। 250 জনের বেশি গ্রেফতার হয়েছে, 250 জনের কাছাকাছি গ্রেফতার হয়েছে, 150 জনের বেশি তাতে হিন্দি কথা বলে, বাইরের রাজ্য থেকে এসছে, সেসব নিয়ে এদের কথা নেই। এদের কথা হচ্ছে শুধু হিন্দুরা মার খাচ্ছে। আর ওরা মানুষ মার খাচ্ছে, সেই মারটা বিজেপির লোকেরা গিয়ে মারছে, এবং সেটা খুব অন্যায় ব্যাপার। সেটা বলার সাহসটা রাখার দরকার যে এইভাবে মানুষে মানুষে বিভাজন করে যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে করা হচ্ছে, সেইটার মূল উদ্দেশ্য হচ্ছে আপকিবার 200 পারের যে জ্বালা, সেই জ্বালাটা মিটিয়ে দেওয়া, এর বাইরে কিছু না। আমাদের ওখানকার যে সামিনুর ইসলাম থেকে শুরু করে অন্যান্য এমপিরা গতকাল তার আগে সভা করেছেন, জনসমক্ষে হেঁটেছেন। আমাদের মুখ্যমন্ত্রী যাওয়ার প্রসঙ্গ পরে আসবে, মণিপুরে তোমাদের সাংসদরা পর্যন্ত যেতে পারেনি, আমাদের সাংসদরা ওখানে গিয়ে সভা করে এসছে, বহু ধর্ম সমন্বয় করে এসছে, সব ধর্মের মানুষের সঙ্গে বসে ওখানে মিটিং করে এসছে। বাকি তোমরা যে অপটিক্যাল লেন্স তৈরি করার চেষ্টা করছো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত গেছে সেটা পরিষ্কার হয়ে যাবে। বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং সর্বধর্ম সমন্বয়ের মানুষ। এইখানে তোমরা যে উস্কানিমূলক রাজনীতি করছো, আর এই যে মহিলা কমিশন পাঠিয়ে তাদের রাজ্যসভার আসন সংরক্ষণ করার চেষ্টা করছো, কই যাও না প্রধানমন্ত্রীর সেই বেনারসের বিভিন্ন জায়গায় যেখানে মুখ বধির কন্যাকে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, সেই সব জায়গায় মহিলা কমিশন পাঠাও না। আচ্ছা না, আমি বলছি যে তৃণমূলের এমপিরা নাকি সর্বধর্মের মানুষের সাথে বসেছে। আমি একটা ভিজুয়াল চাইছি, তোমরা তো পুরো ব্যাপারটাকে প্রতিনিধিত্ব কভার করছো, যে তৃণমূলের এমপিরা কেউ শরণার্থী শিবিরে গেছে,
তৃণমূলের কোনো একটা নেতা বা কোনো একটা ব্লক স্তরের নেতা ওই শরণার্থী শিবিরে গেছে? একটা ভিজুয়ালস আছে আজ অব্দি? কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে গিয়ে, এখানে প্রদীপ্তদা বলছে যে ওখানে নাকি বহিরাগতরা এসে নাকি এই মানে দাঙ্গাটা ঘটিয়েছে। আমি বলছি যে এডিজি আইন শৃঙ্খলার মতে 250 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ যাদের গ্রেপ্তার করছে তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছে। কটা নাম দেখা গেছে যারা বাইরে থেকে এসছে? কোথা থেকে এসছে? সাঁইথিয়া থেকে। কোথা থেকে এসছে? জঙ্গিপুর থেকে। তো এই মানুষগুলো এতদিন ধরে এখানে বসে বসে প্ল্যানিং করলো, পুলিশ মানে কি না? যদি প্রদীপ্তদার কথা সত্যি হয় বাইরে থেকে এসে করেছে, তাহলে এডিজি আইন শৃঙ্খলা মিথ্যা কথা বলছে। প্রদীপ্তদা না না, এখানেই তো মুশকিল হচ্ছে যে 150 জনের কথা আমরা বলছি, তুমি বাকি 100 জনের কথা বলছো। আমি আবারও বলছি যে তোমাদের উস্কানিতে অনেক মানুষ উস্কেছে, তোমাদের এই খেলা ধর্ম খেলায় অনেক মানুষ উস্কেছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রকৃত যারা বাঙালি চিন্তন মানুষ তারা উস্কায়নি, এবং তার ফলেই বিভিন্ন যে অল্টারনেটিভ মিডিয়া গুলো আছে সেখানে যে মানুষের কথা শোনা যাচ্ছে, সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা যাচ্ছে। তোমরা দয়া করে হাত জোড় করে যে জায়গায় অশান্তি হচ্ছে সেই সব জায়গায় এই রাজ্যপাল বা এই মহিলা কমিশনকে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা, আমি সুমনদার কাছে আসবো। সুমনদা রাজ্যপালের চশমায় চলে গেলেন। সুমনদা, আমি নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করতে চাইছি, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, নিঃসন্দেহে মানে আমি তো মনে করতে পারছি না যে এত ব্যাপক হারে এই অশান্তির বিষয়টা রিসেন্ট পাস্টে কখন জানা গেছে, কিন্তু এর দায়টা কোনো একজনের ঘাড়ে চাপিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে হয়? না, আমি তো বারবার বলছি এটা আমাদের সবার দায়, এটা বাংলার রাজনীতির সবার দায়, বাংলার সমাজের সকল দায় সবার। এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাকে কি শোনা যাচ্ছে? একটু অডিও সমস্যা হচ্ছে সুমনদা। আমি যেটা বলতে চাইছি এটা তো সকলের আমাদের লজ্জার বিষয়। যদি রাজ্যের মধ্যে কোনো এক জায়গা থেকে কাউকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে হয় সেটা লজ্জার বিষয়, কিন্তু এটা যে বাইরের লোক এসছে এটা তো শুধু তৃণমূল বলছে না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সীমান্ত পেরিয়ে আনসারুল বাংলার দলবল এসে ঝামেলা করেছে। তো তার দায় তো সবাইকে নিতে হবে, সেটা তো শুধু একা রাজ্য পুলিশের দায় হতে পারে না, সেটা বিএসএফ এরও দায়, সেটা সকলের দায় যে কি করে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকলো এবং এই ঝামেলা করে বেরিয়ে গেল। এইটা মানে এটা তো স্নেহায়নকে বা বিজেপির যে কোনো মুখপাত্রকে বুঝতে হবে। তাহলে সুমনদা, যদি শুভেন্দু সুমনদা আমরা কি ধরে নেবো যদি দুজনেরই দায় থেকে থাকে দুপক্ষের, সেই সময় কি দুপক্ষই দায় ঝেড়ে ফেলেছিল? আমি ওটাই তো বলছি, যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মুর্শিদাবাদে এরকম কোনো সামাজিক নেতৃত্ব ছিল না যাদের কথায় এই দাঙ্গা থামতো। দেখুন, এটা তো সবচেয়ে লজ্জাকর বিষয় যে একদল আরেক দলের বাড়ি লুট করছে, একদল আরেক দলকে আক্রমণ করছে, তার ধর্ম পরিচয় যাই হোক। ফলে সেখানে তো সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সামাজিক নেতৃত্ব। সেই সামাজিক নেতৃত্ব অভাব তো রয়েছে, এটা যদি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা স্বীকার না তাহলে তো ভুল হবে। এটাকে তো শুধু রাজনীতির প্রিজম দিয়ে দেখলে হবে না, যখন একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে আক্রমণ করে। আচ্ছা, আর যথারীতি সুমনদা আবার ফ্রিজ হয়ে গেছে। তবে সুমনদার কথা ধরেই আমি প্রদীপ্তর কাছে যাই। প্রদীপ্তদা, ওই একতরফা দোষ দেওয়ার জায়গায় তো কেউই নেই, দায় দুপক্ষকেই নিতে হবে। ফলে কোথাও গিয়ে তো প্রশাসনের তরফে যদি কোনো ল্যাপস থেকে থাকে সেটাও সামনে আসা দরকার। একদমই তাই, সেই জন্য তো 250 জনের কাছাকাছি মানুষকে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে, ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আরো অনেক ঘটনাক্রম ঘটেছে, পুলিশ সেখানে তার ডেসক্রিপশন দিয়েছে। কিন্তু প্রদীপ্তদা একটু আটকাচ্ছি, প্রদীপ্তদা এবং স্নেহায়ন দুপক্ষকেই আমি বলছি, এই যে চোর পালালে বুদ্ধিবারের বিষয়টা হচ্ছে অত্যন্ত সাধারণ মানুষের কাছে প্রদীপ্তদা বিরক্তিকর। আজকে রাজ্যপাল যাচ্ছেন, আজকে মহিলা কমিশন, আজকে মানবাধিকার কমিশন, আজকে মানে ঐক্য মিছিল হচ্ছে, আগে কেন হয়নি? এগুলো আটকানোর কথা কেন ভাবা হয়নি? আগে কি কেউ জানতো না যে হঠাৎ করে এরকম হয়ে গেল? এটা কি হয় নাকি এরকম? আজকালকার দিনে এগুলো হয়। অজিত দোভাল গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে এসেছিলেন মুর্শিদাবাদ মালদায়, সেখানে বিএসএফ দের সঙ্গে কি মিটিং করেছেন এবং বিএসএফ দের কি একটা নোট দিয়েছেন একটু দেখাতে বলুন তো বিএসএফ কে। অজিত দোভাল তো ফেব্রুয়ারি মাসে এসে যা করার করে গেছে, তখন রাজ্য পুলিশের সঙ্গে সেই বৈঠকটা বা গোয়েন্দা বিভাগ ভারতের যে এনআইএ আছে তাদেরকে নিয়ে কোনো কিছু কেন করেননি? স্পেসিফিকলি বলো প্রদীপ্তদা, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী কি গোপন বৈঠক, তুমি বলছো অজিত দোভালের মিটিং, এক্স্যাক্টলি কি বলতে চাইছো? আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী শুধু বলেননি, দিলীপ ঘোষ পর্যন্ত বলেছেন যে বাইরে থেকে লোক এসছে,
আমরা এখানেই বলছি যে বিএসএফ কিরকম চূড়ান্ত ব্যর্থ হয়েছে বা ভারতের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কতটা ব্যর্থ হয়েছে যে এরকম বাইরে থেকে লোক আসতে পারে এবং সেটা দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে। না না প্রদীপ্তদা, ব্যর্থতা এক জিনিস, ব্যর্থতা এক জিনিস, পরিকল্পনা এক জিনিস, তুমি কোনটা বলতে চাইছো? ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে পশ্চিমবঙ্গে প্রথম থেকে বলে আসছি আপকি বার 200 পারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা মেটানো যায় এবং তার কোনো রাস্তা খোলা নেই। এখন শুধু ধর্ম ধর্ম খেলা খেলবো। ওই যে গগলসের কথা দাদা বললেন, ওই ধর্মের গগলস পরে, ধর্মের চশমা পরে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে তো স্নেহান উত্তর দেবে, আমি আসবো স্নেহান তার কাছে, কিন্তু যদি পরিকল্পনা হয়ে থাকে প্রদীপ্তদা এটাও মানতে হবে তোমরা আটকাতে ব্যর্থ হয়েছো। কেন্দ্র সরকারের শক্তি কি করে পারবো? কেন্দ্র সরকারের ওই অসীম শক্তি, সেই অসীম শক্তি কি করে আটকানো যায় তাও তো চেষ্টা করছি, তাও তো আমরা গলা ফাটিয়ে চিৎকার করছি, আমাদের সাংসদরা পৌঁছাচ্ছে, আমাদের জনগণ আমাদের পাশে রয়েছে। কিছু ঘটনা যেগুলো খুব অন্যায় তার বিরোধিতা করেছি, কিন্তু একই সঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই সেটাও কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিভিন্ন ভাবে তারা একে অপরের রক্ষাও করছেন। স্নেহান না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে আজকে তৃণমূল কংগ্রেস সিরিয়াস অ্যালিগেশন, সিরিয়াস অ্যালিগেশন, কিন্তু সিরিয়াস অ্যালিগেশন আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমার নামে অনেক কিছু বললাম, তোমার বাড়িতে 1 কোটি টাকা আছে, কিন্তু সেটা তো প্রমাণ করার দায়িত্ব আমার। তুমি বিএসএফ এর নামে যখন এরকম একটা গুরুতর অভিযোগ করছো, তোমার কাছে কোনো রিপোর্ট আছে? যদি সেই রিপোর্টটাকে তুমি কোথায় দিয়েছো? তুমি পিও মতো জমা দিয়েছো? তুমি কোর্টে গিয়ে কেস করো না। তুমি জাস্ট শুধুমাত্র নিজের দায়টা ঝেড়ে ফেলার জন্য তুমি একটা বেসলেস অ্যালিগেশন করছো। আমাদের বক্তব্য হচ্ছে, আর যদি ধরে নিন এটা কথা হচ্ছে যে বিএসএফ এইগুলোকে ঢুকিয়েছে, আচ্ছা বিএসএফ এদেরকে ঢোকালো, এরা ঢুকে দাঙ্গা হাঙ্গামা করলো, মানুষকে মারলো, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং পুলিশ আসলো না। ওখানকার মানুষ বলছে 4 ঘন্টা ধরে আমরা ফোন করেছি, পুলিশ আসেনি। তো পুলিশ যদি এতটাই ব্যর্থ হয়, তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে বিএসএফই পুরো রাজ্যটা অপারেট করছে, তাহলে এই মোমেন্টে পুলিশ মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের রিজাইন দেওয়া উচিত, সরকারটা ছেড়ে দেওয়া উচিত। কারণ তাদের জন্য, তাদের এই পুলিশের জন্য ওখানকার মানুষগুলো মরেছে। পরবর্তী সময় হাইকোর্টকে অর্ডার দিয়ে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ওটাকে ঠান্ডা করতে হয়েছে। এবং আমি দ্বিতীয় কথা বলি, তৃণমূল কংগ্রেসের এখন বক্তব্য হচ্ছে যে পুরো জিনিসটা নাকি বিজেপির উস্কানিতে হয়েছে। আচ্ছা 11 তারিখ ঘটনা ঘটলো সব্যসাচীদা, 10 তারিখ কলকাতায় দাঁড়িয়ে কে বললো যে গোটা বাংলাকে টাইট দিয়ে দেবো? সিদ্দিকুল্লাহ চৌধুরী কি ভারতীয় জনতা পার্টি করে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর থেকে এক ধাপ ওপরে গিয়ে হামিদুর রহমান বললো গোটা ভারতকে টাইট দিয়ে দেবো, পার্লামেন্টে ঢুকতে দেবো না। হামিদুর রহমান কোন দলটা করে? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমান, হুমায়ুন কবিরদের তৃণমূল কংগ্রেস চুপ করাতে পারছে না। আচ্ছা আচ্ছা, আমার সময় একদম প্রায় শেষের দিকে সুমনদা, ফলে কেউই প্রশ্নের ঊর্ধ্বে নয়, অন্তত এটুকুই সামনে আসছে। আর যেটা হয়েছে অত্যন্ত নক্কারজনক, দুর্ভাগ্যজনক। আমরা এই ঘর ছাড়া, ঘর হারা যারা রয়েছেন তাদের দিনভর তাদের কান্না দেখাতে দেখাতে কোথাও গিয়ে আমরাও মানসিকভাবে ক্লান্ত বোধ করি। সুমনদা, আমি শেষ প্রশ্ন যেটা শুরু করেছিলাম, তাহলে এটাই কি আমাদের ভবিষ্যৎ? না সব্যসাচী, আমি মনে করি যে ঘটনাটা ঘটেছে সেটা যতটা দুর্ভাগ্যজনক, তেমনি একে অপরকে দোষারোপ করাটাও আরো দুর্ভাগ্যজনক। এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে, দুজনের মধ্যে কোঅর্ডিনেশন দরকার, তা না হলে এটা সম্ভব হবে না। ঠিকই, যথারীতি বোধহয় আবার ফ্রিজ করে গেছে। আমি একই প্রশ্ন দুজনের কাছে দিয়ে শেষ করবো খুব সংক্ষেপে। আপনি আমি ঠিক এই সুমনদার কথাটাই বলছি। ইজ দেয়ার এনি কল ফ্রম অজিত ডোভাল অর দ্য মিনিস্টার্স, যেখানে খুব পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গ সরকারকে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে যে এরকম একটা হতে পারে, তাহলে বিএসএফ কে দেওয়া হলো কেন? আমার প্রবলেমটা, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হয়, তাহলে সেই একইভাবে মণিপুরের জন্য না প্রদীপ্তদা, আমি নির্দিষ্ট যে প্রশ্ন করেছিলাম খুব আরো একটু সংক্ষেপে, আমার সময় অনেকটা চলে গিয়েছে, আমার সময় প্রায় শেষ। এটাই কি আমাদের ভবিষ্যৎ? না, একদম নয়। সেইটাই লড়াই তো আমরা করছি যে বিজেপিকে 2026 সালে শুধু হারাতে হবে না, তার পরবর্তীকালে বিজেপিকে 2029 সালে হারাতে হবে। চূড়ান্তভাবে একটা শোষণবাদী দল, বিভাজনবাদী দল, তাকে ভারত থেকে সরাতে হবে। আমার সময় একদম শেষ, 10 সেকেন্ডের মধ্যে স্নেহন, 10 সেকেন্ড। তৃণমূল এখন ভোটের ক্যালকুলেশন করছে, কবে বিজেপিকে হারাবে সেই চিন্তা করছে, আর আমাদের প্রাইমারি চিন্তা হচ্ছে যে মুর্শিদাবাদে ঘর ছাড়া হিন্দুগুলোকে আগে ঘরে ফেরাতে হবে, তাদের সুরক্ষিত করতে হবে, তাদের উপর যেন আর কোনো আক্রমণ না হয়। এবং আরেকটা শেষ কথা বলে রাখি, 2 মাস আগের প্রেস কনফারেন্স দেখো, শ্রমিকদা প্রেস কনফারেন্স করে বলেছিল ওখানে কিন্তু পিএফআই বা এসডিপিআই এর মতো নিষিদ্ধ সংগঠনটা অ্যাক্টিভ। তারপরে স্টেট পুলিশ কি স্টেপ নিয়েছে আজকে এদেরকে আটকানোর জন্য। আচ্ছা, আমার সময় একদম শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।